আপনি ধান ফলাইছেন, ধানটা কাটতে পারেন না, ধানটা কাটছে অমুক, এর জন্য কি সে সব ধান নিয়ে যাইবো নাকি 10 ভাগের 1 ভাগ নিব? তাহলে এখন যে ধানটা এটা তো বেইমানি করা হইতেছে। আন্দোলন, সমস্ত আন্দোলনটার সাথে ছাত্রদেরকে ঢাল রাখে যারা পিছনে আছে কালো শক্তি, সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে, দিল্লি পর্যন্ত গেছে, এরা তো আর না, এরা তো ফেস করবে না। এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির পাওনা। আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন? আমরা তো ইনু সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরি নাই। আর উনি যদি মনে করেন ওনার ক্ষমতায় থাকতে হবে, আমাদের কোনো আপত্তি নাই। উনি তো একটা রাজনৈতিক দল করছে, এটাই তার রাজনৈতিক দল। উনি এখানে দাঁড়ায়া, উনি মেজরিটি ভোট পায়া সারা জীবন ক্ষমতা চালায়। আমরা সব রাজনৈতিক দল এই মহাপাপটা করে গেছি, কাউরে আলাদা করে দোষেন না। কিন্তু শেখ হাসিনা বেশি করছে, কিন্তু আমরা সবাই পাপ করছি কিন্তু বলে নাই। এখন তো দেখেন এখন অবস্থাটা কি হয়েছে। অবস্থাটা হয়েছে এখন কিন্তু আক্রমণটার ফজলুর রহমানের উপরে একটু ছোট হইতেছে। এখন আক্রমণ পড়তেছে মহাসচিবের উপরে, আমার স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপরে আক্রমণ হয়েছে। সামান্য কথা বললেই এখন আর মুক্তিযুদ্ধ বলতে হয় না, খালি যদি কেউ বলে ইলেকশন দেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের দালাল, পাচাটা কুকুর, বিএনপি একটা এই পার্টি, বিএনপি সেই পার্টি। আর তারেক রহমান সম্পর্কে যে বাজে কথা বলে, ওই যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কুরুচিপূর্ণ কথা, একটা মাত্র অপরাধ, আমরা ইলেকশন চাই। এখন আর আমার বেশি কইতে হইতেছে না। ওই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার দলের নেতারা এখন বুঝতেছে যে না, জিনিসটা তো ভিন্ন রকম হচ্ছে। তারা ইলেকশন দিবে না 2 বছর, 3 বছর, 5 বছর, অনেকে 10 বছর। আরেকজনে কালকে দেখলাম যাবজ্জীবন থাকবো, জনাব ইউনূস সাহেব। এনে কোনো ইলেকশনের দরকারই নাই। এই আমি আস্তে আস্তে শুনতেছিলাম আমার ইউটিউবে, যাবজ্জীবন থাকুক ইউনূস সাহেব। কে ইলেকশন চায় এদেশে? কিন্তু ফজলুর রহমান সাহেব, প্রফেসর ইউনূস সাহেব তো বলতেছেন যে উনি ডিসেম্বর অথবা জুনে ইলেকশন দিবেন। তাহলে আপনারা আস্থা পাচ্ছেন না কেন? এটা একটু বলেন তো। এই দেশে যে ম্যান পাওয়ারের ব্যবসা হয় জানেন তো? হ্যাঁ, ও হয়। হ্যাঁ, ম্যান পাওয়ারের ব্যবসায় মূল ম্যান পাওয়ারের যে ব্যবসায়ী, তার কথা নাই বা বললাম, যাদেরকে সে এজেন্ট রাখে তারা কিন্তু মানুষের কাছ থেকে টাকা পয়সা আনে। আইনা মাসের পর মাস যায়, কয়ে দেয় এই 3 মাসের মধ্যে তুমি চলে যাবা, তোমার বেতন হবো 42,000 টাকা। পরে আর পাঠাইতে পারে না, 8 লাখ টাকা নেয়। এখন তারপরে সে করে বাকি, হ্যাঁ, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও, আমার টাকা দিয়ে দেবো, আমি বিদেশ যাবো না। সেই টাকা দেওয়ার বিচার আচার হয়, কাল দিমু, পরশু দিমু, সকালে দিমু, বিকালে দিমু, রাত্রে দিমু। আমার কথাটা খুব বুঝার চাই। যারা এটা করে তাদেরকে মানুষ কি মনে করে এটা আপনি বুঝবার চাই, আমি এটা আর বলতে চাই না। এই সরকার আসার পরে ইলেকশনের ডেটের ব্যাপারে প্রথম হলো এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট। ইট ইজ এনাফ এন্ড এনাফ। তত্ত্বাবধায়ক সরকারের জন্য 3 মাস সময় ছিল 3টা ইলেকশনে ফ্রিলি। শাহাবুদ্দিন সাহেবের সরকার, হাবিবুর রহমান সাহেবের সরকার, লতিফ সাহেবের সরকার এবং পরবর্তী 111-এর সরকার, এরা অবশ্য 2 বছরে দিছে। কিন্তু 3 মাস তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে ইলেকশন দেয়া গেছে। 6 মাস নেন না, 6 মাসে হয় না। 6 মাস না নিলে 1 বছর নেন না, 1 বছর নিলেও হবে না, তাহলে 1.5 বছর নেন। 1.5 বছরে আমরা চিন্তা ভাবনা করে দেখি, আপনাদের সাথে কথা হবে, 1.5 বছরে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? আপনি কইলেন, আপনি নিলেন বাড়ির মালিক, টেহাটা দিয়ে দিব আমার ছেলে, কোনো চিন্তা করেন না আপনি, আমি মালিকে কথা দিতেছি। পরে দেখা গেল ঘরের যে মেয়ে আছে, হ্যাঁ, মেয়ে কইতেছে বাবা যাই কো, টেহা কিন্তু ওই সময় দেওয়ান টেওয়ান যাইতো না, এটা আরো 6 মাস পরে দেওয়ান লাগবো। অর্থাৎ ইউনূস সাহেব যখন বলেন ডিসেম্বরে ইলেকশনটা দিবেন, ঠিক তার 3 দিন পরে একজন ভদ্র মহিলা আসলেন, যাকে দিয়ে ইউনূস সাহেব আগে আগে কথা বলা। এগুলো কিন্তু আমরা বুঝি, আমাদের বয়স হয়েছে তো 77 বছর। আগে আগে কথা বলা, এনজিওর বুদ্ধিমতী মহিলা, তার নাম হলো রিজওয়ানা হাসান। সে কথা বললেই বুঝি এইটা হলো ইউনূস সাহেবের আসল কথা। তা না হইলে বাড়ির মালিক যেখানে কথা বলছে, বাড়ির মেয়ে তো সেখানে কথা বলার কথা না। উনি এসে বললেন না, ডিসেম্বরে টেহা দিতে পারি, ইলেকশনটা হইতে পারে, তবে এটা আরো মাস 1 পিছায় জুন মাসেও যাইতে পারে। এখন কিন্তু তারা ফিক্স করে ফেলছে জুন মাস। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। ডিসেম্বরে কিন্তু 1% মানুষ আর বিশ্বাস করতেছে না যে ইলেকশন হবে। প্রথম আলো পত্রিকায় দেখেন বিএনপির নেতারা সিদ্ধান্ত নিছে ইউনূস সাহেবের কাছে ডেট চাইয়া, ওনার কাছে জানতে চাবে ইলেকশন কবে হবে। জুলাই আগস্টে তো গণহত্যা হয়েছে,
প্রচুর মানুষ মারা গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক শ্রমিক ছাত্র জনতা মারা গেছে, এবং এর আগে অনেকগুলো আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। গত 15 বছরে যদি দেখেন যে তখন বাক স্বাধীনতার বেলায় মানে বাক স্বাধীনতা আসলে তখনও খুব ভালো অবস্থায় ছিল না, তখনও পুলিশের নিপীড়ন চলেছে। কিন্তু এখন তারা যে কথাটা আসলে বলছে, যেখানে আপনার সাথে বা বিএনপির সাথে যে ছাত্রদের বা জাতীয় নাগরিক পার্টি এবং জামাত ইসলামের একটা দূরত্ব, আমরা যদি বলি যে বর্তমান সময়ে সবচেয়ে বড়, আমি নিজে বলি সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে যে কোনো কিছু হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এতে কোনো সন্দেহ নেই। এবং তাদের কাছে সামনে ক্ষমতার চেয়ার, এটাও সত্য, কারণ নির্বাচন হলে তারা 17 বছর ধরে একটি ভোটের জন্য, 15 বছর ধরে একটি ভোটের জন্য তারা মুখিয়ে আছে। তারা বলছেন আমরা ক্ষমতায় যাব, তারেক রহমান কখনোই বলেনি। কিন্তু প্রশ্ন হচ্ছে ছাত্রদের কথা হচ্ছে, বা যারা স্টুডেন্ট পাওয়ার পরে যারা একটা রাজনৈতিক দল করলেন, তারা বলছে আমরা গত 15, 17 বা 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, এরপরে রাজনৈতিক দলগুলো কথা রাখেনি। এরপরে আমরা একটা 111 পেয়েছি, 3টা সুষ্ঠু নির্বাচন হয়েছে, তারপর রাজনৈতিক দলগুলো 72-এর যে সংবিধান বা যে সংবিধান উপরে দেশ চলছে এটা কাটাছেড়া করেছে, নিজেদের মতো রাষ্ট্র পরিচালনা করেছে। তারা কেউই একটা মানে মানবিক রাষ্ট্র, মানুষের মূল্যবোধ দেওয়ার মতো সমাজ ব্যবস্থা গড়ে তোলেনি। যে কারণে তারা সংবিধান সংস্কার চাচ্ছে বা পরিবর্তন চাচ্ছে, সংস্কার চাচ্ছে রাষ্ট্রীয় কাঠামোগুলোতে, পুলিশ সংস্কার চাচ্ছে, আমলাতান্ত্রিক সংস্কার চাচ্ছে, এবং এই বিচার ব্যবস্থার সংস্কার চাচ্ছে, মিডিয়া সংস্কার চাচ্ছে। সব করার পরে এবং নির্বাচনের পূর্ব শর্ত তারা বলছে যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার এবং তার মন্ত্রীদের বা যারা দোষ করেছে, গণহত্যা করেছে, তাদের বিচার হবে, তারপরে নির্বাচন। প্রশ্ন হচ্ছে তাহলে তাদের দাবিটাকে উপেক্ষিত থাকবে কিনা, তাদের দাবিটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন, নাকি তাদের দাবিটাকে আপনারা আমলে নিতে চাচ্ছেন না, কোনটা করে হলো? এখন থেকেও যদি এগুলো শুরু হয় 2 বছর আর 2 বছর দিতে হবে, খুব কম করে যদি কোথাও অনেক মানে লোকবল নিয়ে কাজটা করতে হবে, ঠিকঠাক মতো যদি করতে হয় 2, 2.5 বছর 3 বছর লাগতেই পারে। মহাজ্ঞানী মানুষ বাংলাদেশের, ওনাদেরকে এটা পরে বলছি। আমি আপনার সাথে এই ব্যাপারটা সসম্মানে একমত হইলাম না। কেন? কারণ একটা মার্ডার এর বিচার তো আপনি করবেন, শেখ হাসিনা তো গণহত্যা করছে, আপনার গণহত্যার বিচার তো হইল কি ফাঁসি। একটা লোককে গণহত্যার বিচারের রায় যদি আপনি বলেন কনভিকশন এন্ড সেন্টেন্স, তাইলে মিনিমাম গণহত্যার বিচার হইল ফাঁসি, ফাঁসি বা মৃত্যুদণ্ড। একটা লোককে মৃত্যুদণ্ড দিলে এটা ফাইনাল স্টেজে পৌঁছতে তার মৃত্যুদণ্ডটা কার্যকর করতে প্রথম হলো প্রসেস। মৃত্যুদণ্ড কি? প্রথমে এখন পর্যন্ত আপনি চার্জশিট দিতে পারছেন না, 8 মাস সময় চলে গেছে। তারপরে চার্জশিট আসবে, আসার পরে আরো 2-3 মাস যাবে, যাওয়ার পরে এটা প্রসিকিউশনে যাবে। প্রসিকিউশন গিয়ে কইব মাই লর্ড আমারটা এটা শুনে না গে, বা ইয়োর অনার শুনলেন, শোনার পরে কইব আচ্ছা সাক্ষী ডেট দেওয়া হোক 1 মাস পরে। এইভাবে বছর দেড়েক যাইব খালি সাক্ষী গিয়ে হাজির হইতে। সেই সাক্ষী দিব একের পর এক, 1জন 2জন সাক্ষী না তো, গণহত্যার সাক্ষী তো হবে অনেক বেশি। সেই সাক্ষী হওয়ার পরে সাক্ষীর বিরুদ্ধে আবার যারা প্রসিকিউশন, সাক্ষীকে দিয়ে যারা প্রসিকিউশন করালো তার বিরুদ্ধে আবার ডিফেন্স কথা বলবে, আমার এই সময় লাগবে, এই সময় লাগবে, এই সময় লাগবে। 2 থেকে 2.5 বছর যাবে শুধু প্রসিকিউশন আর এখানে সাক্ষীর যে ক্রস এবং আর্গুমেন্ট হওয়ার জন্য। তারপরে 3 বছরের মাথায় গিয়ে একজনকে ফাঁসি দিয়ে দিলেন, আমি মানলাম, এর নিচে হয় না ফাঁসি। আচ্ছা, এটা ওই যে যুদ্ধ অপরাধীরও হয় নাই। 8 সন থেকে বিচার শুরু হয়েছে, 13 সনে গিয়া ফাঁসির প্রথম কথা হয়েছে, তাহলে 5 বছর। তা আমি 3 বছর দিলাম, তারা খুব দ্রুত করব, দ্রুত করার কোন লক্ষণ কিন্তু আমি দেখি না। দ্রুত করলো, 3 বছর পরে আপনি একজন মন্ত্রীর, আমি অন্য একজন মন্ত্রীর বা একজন যারা গুলি করছে একজন অপরাধীর ফাঁসি দিলেন আইনগতভাবে, সে হতে যাবে, আপিলে যাবে কিনা, নাকি আপিলের সুযোগ তাকে আপনি দিবেন না, এমনি ফাঁসিতে লটকায় দিবেন? যুদ্ধ অপরাধ আপনি হইলেও আপনি তাকে আপিলের সুযোগ দিবেন। বাবর সাহেবের ফাঁসির অর্ডার হয়েছে 13 সনে, কিন্তু 24 সনে বাইরে হইলো কেমনে? তার তো ফাঁসি তাইলে 13 সনেই হওয়ার কথা ছিল। আপিল ডিভিশন তাকে ব্যাট করে দিয়ে মানে মামলায় বাতিল করে দিয়েছে আপিল বিভাগ। এখন তো দিল কত বছর পরে, 11 বছর তো তারা বাচ্চা দিছিল। খালি ফাঁসির অর্ডার হইলেই তো, জাজমেন্ট হইলে তো, ফাঁসির রায় হইলেই তো
কথাটা বুঝেন, ফাঁসি হয়ে যান, এটা আপিল আছে, অনেক কিছু আছে। ওনারা কিন্তু বলছে বিচারিক প্রক্রিয়াটা অন্তত সম্পন্ন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিচারিক প্রক্রিয়া মানে লোয়ার কোর্টের রায়টা পর্যন্ত তারা না, অপেক্ষা এটা তো করতে হবে। বিচারিক, এটা তো হইতে পারে না। বিচারটা মাস্ট রিচ ইটস ফাইনালিটি। তারা বলছে আওয়ামী লীগকে আপনারা আসলে এই কথাগুলো আমি বলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে বাঁচানো না, চাচ্ছেন। আমরা কারা আওয়ামী লীগকে বাঁচানো? বিএনপির কথা বলছে যে বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ বিরোধী দল হোক। আমি একটা কথা বলি, এই প্রসেসটা শেষ হইতে মিনিমাম 10 উপরে 15 বছর লাগবে। ফাঁসির যে কইতাছেন আপনারা, 5 বছরও যদি লাগে, তাহলে আপনারা কি বলেন যে ইউনূস সাহেব এখন যেটা দেখতেছি শুরু হয়েছে, যেটা ইউনূস সাহেব 5 বছর 10 বছর থাকবে, যতদিন হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ক্যাম্পেইন চলছে। সেই ক্যাম্পেইন চলতেছে। এগুলো আমি ইউনূস আর সাহেব বল- একবারও বলছে না যে আমি এটা অন করি। আর ইউনূস সাহেব বলবে কেন? ইউনূস সাহেব অনেক বুদ্ধিমান মানুষ, না হলে নোবেল পায় কেমনে? যে শুনে লোক, আমি আপনাকে বলি, এই যে ক্যাম্পেইনটা চলতেছে, আপনি কি মনে করেন, আমি বেশি বলবো না, যে এই সরকার 5 বছর থাকা দরকার? আপনাকে আমি প্রশ্নটা করি নাই, কারণ আপনি উত্তর দেওয়া ঠিক হবে না। কোনো কারণেই একটা ইন্টারিম গভর্নমেন্ট, যার কোনো ধরনের লিগ্যালিটি নাই, শুধু জনতার আন্দোলনের লিগ্যালিটি, ওই যখন মুভমেন্ট করে কি আন্দোলনটা ইউনূস সাহেব করছিল, আওয়ামী লীগ বিরোধী সকল রাজনৈতিক দল এবং ছাত্র জনতা করেছে। আপনার সাথে তো এই ব্যাপারে আপনাকেই স্যালিউট দিতে হয় আমার, এটাই তো সত্য কথা। সব মানুষ মিলে করছে, ছাত্ররা একটা, এইটাকে বলা হয় একটা গোপন নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ওরা অগ্রভাগে ছিল, কারা? তারাই অগ্রভাগে ছিল 108 আন্দোলনের। ছাত্রের মধ্যে কারা কারা? একটা লোককে বলেন তো গুলি খাইছে? সাধারণ আমাকে ছাত্র বলেন, যদি খেয়েছে। একজনে বলতে পারে না, যে ওদের আমি ওদের সব- উপর আস্থা রেখে তো আমি বলি, আপনার সাথে আমি একটু ডিফার করি। প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কখনো যারা পড়াশোনা করে তারা ম্যাক্সিমাম আসলে দেশের বাইরে চলে যায় বা ব্যবসা বাণিজ্য করে, তারা সরকারি চাকরিতে খুব কম তারা যায়। কিন্তু তারাও রাস্তায় নেমে এসেছিল ছাত্রদের উপরে, ছাত্রদের আন্দোলন প্রতিহত হচ্ছে, তাদের উপরে হামলা হয়েছে, এর প্রতিবাদে। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছেলেটা মারা গেল, সে আসলে কখনো রাজনীতি বা কোনো দল কিন্তু গিয়েছে, এটা সেন্টিমেন্টে কাজ করেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি জাতীয় নাগরিক পার্টি এখন এই জায়গাটা যারা আছে, তারা এই শুরু থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং এই জায়গা থেকে তারা অগ্রভাগে ছিল। এখন একটা প্রশ্ন আপনাকে করতেই হয়, প্রায় আপনাদেরকে যারা পছন্দ করছেন না বা আপনাদের মহাসচিব, আমি যাকে বলি বাংলাদেশের রাজনীতিতে এই সময়কালে যতজনকে দেখেছি অসম্ভব সজ্জন মানুষ যদি বলি, আমি মির্জা ফখরুল আলমগীরের নাম সবার আগে আনবো, অনেকের মধ্যেও তিনি একজন। তার একটি বক্তব্য, অডিও বক্তব্য, ভিডিও বক্তব্য ভাইরাল করা হচ্ছে। আপনাদের বিরোধী পক্ষরা বা সমালোচকরা তারা বলছেন, মির্জা ফখরুল আলমগীর নিজে বলছে এই আন্দোলনে বিএনপির কোনো সংশ্লিষ্টতা ছিল না, ছাত্রদের আন্দোলনে, এবং তার একটি বক্তব্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা মনে করছে যে আপনারা ক্ষমতার জন্য পাগল হয়েছেন, নির্বাচন দিলেই আপনারা যেহেতু ক্ষমতায় যাবেন, এই জন্য আপনারা কেন বলছেন না যে আমরা ক্ষমতায় আসার পর এই তোমাদের যে দাবিগুলো আছে এগুলো আমরা পূরণ করব? এটা তো আপনারা বলছেন না। আমি একটা কথা বলি আপনাকে, আপনি কথাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলছে? যে আমরা এই আন্দোলনের সাথে নাই বলছে? না, নাই বলেনি। কি বলছে? না, বলছে এই আন্দোলনে আমাদের সংশ্লিষ্টতা ছিল না, মানে কোটাতে যখন শুরু হয়েছিল, তাহলে এটা অন্য কোনো একটা আন্দোলনের ভিডিও আমার হতে না। পারে। কিন্তু আসলে ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য ট্রুথ? ট্রুথটা হলো ফজলুর রহমান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা। আমি একা যে টক শো করছি, একা যে বক্তব্য দিছি, ওই যে যারা মহামানবরা যারা দেশ বিদেশে থাকে এখন বড় বড় কথা বলতেছে, সমস্ত মহামানবের বক্তব্য এক ফজলুর রহমান হয় না। আমরা জীবনে রিস্ক নিয়ে বক্তব্য, আপনি দেখেন আমার ইউটিউব, আমি চ্যালেঞ্জ করলাম তাদের সাথে, আমার ইউটিউব বানেন, আর ওই যে মহামানবরা যারা বড় বড় কথা বলে তাদের ইউটিউব বানেন, কার কথা কেমন। আমি ফজলুর রহমান বলছি, যদি পার্টির পারমিশন না থাকতো তাহলে কি আমি এই কথাগুলো বলতে পারতাম? এই আন্দোলনের পক্ষে বলতে পারতাম? আমি প্রথম বলছি, বাবারা তোমরা খালি কোটাতে চাকরি চাও, তোমরা ভোট দিতে চাও না। আল্লাহ দোয়াই করে বলতেছে, আপনি ইউটিউব শুনেন আমার, তোমরা ভোট দিতে চাও, তোমরা গণতন্ত্র চাও না, তোমরা না বাংলার সেই এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়, তোমরা কি বাবারা রাজনৈতিক যুদ্ধ করতে চায় না? তখনও তো তারা করে নিরীহ গণতান্ত্রিক কোটা বিরোধী আন্দোলনে। কিন্তু আমি বলতেছি এইটা, আপনি আমার বক্তব্য শুনেন, সিরিয়ালি বাইর করেন, আর তাদের কর্মকাণ্ড। হ্যাঁ, এখন যদি আপনি বলেন আমাকে সেই আন্দোলন, তো এটা কৌশল যে রাজনৈতিক দলগুলো পিছনে থাকবে, কিন্তু বিএনপির ছাত্র সংগঠন
কিভাবে আসছে? সেই সময় কি জামাত বলছিল যে আমরা আন্দোলনে আছি? বলছিল? তারা বলেছে যে আমরা ছাত্রলীগের ভিতর থেকে আমরা বাঁচার ছাত্র জন্য, বলছিল যে শিবির আছে এই আন্দোলনের নেতৃত্বে? না বলেনি, কিন্তু এখন বলতেছে কেন? তারা তো দাবি করছে। এবং সার্জিস আলম বলতে তো, কিনা, হ্যাঁ। সার্জিস আলম তো আপনি দেখেছেন শিবিরের, শিবির হলো ভ্যানগার্ড। আমার না না, কথাগুলো শিবিরের ইয়েতে গিয়েই তো উনি বলেছেন যে আন্দোলনে আমাদেরকে তারা না না সবচেয়ে বেশি ভ্যানগার্ড বলছে তো। হ্যাঁ। শিবির হইলে আন্দোলনের ভ্যানগার্ড ছিল। জি তাহলে এই আন্দোলনের মধ্যে অনেক কিছু হাইড এন্ড সিক ছিল, ছিল, যেটা ওখানে বলা হয় নাই। জি ওই যে আগে গান বাজাইছে মুক্তিযুদ্ধের, পরে আবার ভিন্ন জায়গাতে যাইতেছে, এটা অনেক হাইড এন্ড সিক ছিল। দেখা গেছে সার্জিস আলমরা ছাত্রলীগের ভিতর থেকে বাইরে এসে আন্দোলন করতেছে, হাসনাতরা ছাত্রলীগের ভিতর থেকে। এইটা তো মানুষকে, আমি কি বলবো, ওই কথা তো একদিন ইতিহাসে আসবেই যে আন্দোলনটা কি সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছিল না, হয়েছিল কিনা। আজকে যে সংস্কারগুলোর কথা বলেন, এই সংস্কারগুলোর কথা কি 5ই আগস্ট আগে বলছিলেন কিনা যেটা আমাদের বিপ্লব, এই হবে আমাদের সংস্কার, আসেন আপনারা? তখন মানুষ যাইতো কিনা জানি না। তখন তো একটা দফার স্লোগান দিয়েছেন আপনি, এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে। আর এক দফা এক দাবি শেখ হাসিনা কবে যাবে আন্দোলনটা তো 15 বছর যাবত এই জমিটা চাষ করতেছে বিএনপি, জমিটা বিএনপির, জমিতে বীজ ফেলছে বিএনপি, চারা লাগাইছে বিএনপি, নিড়ানি দিছে বিএনপি, তেল মোবিল সব করেছেন। কিন্তু বিনয়ের সাথে একটা কথা বলে, আপনারা 15 বছর ধরে করেছেন, কোনো সন্দেহ নেই। আমি বলেছি অনেক রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছেন, জেলে গিয়েছেন, আপনাদের দলের নেতা কর্মীরা মারা গেছেন, অনেকে এমন হয়েছে এলাকায় যেতে পারেনি, বা মা বাবা মারা গেছে তার মুখ দেখতে পারেনি। আমি নিজে বলছি, কিন্তু আপনারা সরকারের পতন করতে পারেননি। সরকার পতনের সময় কেন ছাত্রদের সেন্টিমেন্ট কাজে লেগেছে। ফজলুর রহমান সাহেব, এটা আপনি মানেন? আমি কি অস্বীকার করতেছি ছাত্রদের সেন্টিমেন্ট কাজে লাগছে? আপনি ধান ফলাইছেন, ধানটা কাটতে পারেন না, ধানটা কাটছে মুখের জন্য কি সে সব ধান নিয়ে দেবো নাকি 10 ভাগের 1 ভাগ নিব? তাহলে এখন যে ধানটা কেটেছে, বেইমানি করা হইতেছে আন্দোলন, সমস্ত আন্দোলনটার সাথে। হাসিনা বিরোধী যে দীর্ঘ আন্দোলন, যেখানে ইলিয়াস আলীর মতো লোকেরা এখান থেকে এই পৃথিবী থেকে চলে গেছে, আমি বলবো না কই গেছে, তার ছেলে মেয়ে জানে না। এটি তো তাদের সঙ্গে বিএনপির যে শত শত নেতা কর্মী মারা গেছে, ও হইছে, সবকিছু হইছে। ওই আমি যে বারবার বলি, যাত্রা বাড়িতে একদিনে 136 জন লোক মারা গেছে 5ই আগস্ট, এখানে বিএনপির নেতা কর্মী কত আপনি হিসাব করেন? অর্ধেকের বেশি মারা গেছে বিএনপির নেতা কর্মী। এইগুলা বলার লাভ কি? সেক্ষেত্রে তাদেরও বক্তব্যটা হচ্ছে, তারা কিন্তু বলেছে যে এখানে বিএনপি আমাদেরকে, বিএনপির এবং ছাত্র দলের সমর্থন এবং অন্যান্য দলগুলোর সমর্থন না থাকলে আন্দোলন সফল হতো না, এবং এত মানুষ রাস্তায় বাঁধ ভেঙে নামতো না, এবং অন্য মানুষরাও, সাধারণ মানুষ আসতো না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে আপনাদের কাছে, তাদের প্রশ্নটা হচ্ছে, তাহলে তারা বিচারটা আগে চাচ্ছে না কেন? কেন নির্বাচন আগে চাচ্ছেন আপনারা? যারা মারা গেল তাদের বিচার শেষ করার পর তারা ইলেকশন, বিচার চলবে, নির্বাচনও চলবে। আপনি যেভাবে বলছেন, তারা আবার তাদের মঞ্চের জায়গাটা কিন্তু পরিষ্কার। তাদের মঞ্চের জায়গাটা হচ্ছে যে আজকে তাদের যে কর্মকাণ্ড সাধারণ মানুষ গ্রহণ করছে বলে আপনারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন, এবং আপনারা মনে করছেন যে তারা এগিয়ে যাচ্ছে, আপনারা দিনকে দিন পিছিয়ে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ঈদের পরে 31 তারিখে, 31শে মার্চ, এরপরে 1 তারিখ থেকে আমি অনেকগুলো মিটিং করছি, 6 তারিখ পর্যন্ত, 5 তারিখ পর্যন্ত 10-12টা মিটিং করছি, আমার এলাকাতেই করছি, ইতনামিটা মনষ্টগ্রামে করছি। মানুষকে জিজ্ঞাসা করলাম যে এখানে এই যে ছেলেরা যে পার্টি করছে, এদের দল থাকলে তো আমার ভালো লাগতো, ছেলেদেরকে জিজ্ঞাসা তারা কি করতেছে। আপনি বাড়ি চালান দিলে একটা লোক খুঁজে পাইবেন না এই 7 লাখ লোকের মধ্যে। আপনি বলবেন ভিতরে ভিতরে থাকে, সেটা তো আমি জানি না। একটা কমিটি নাই, কিচ্ছু নাই। একটা ছেলে ও থানায় দাঁড়ায় বলে নাই যে আমি নাগরিক পার্টি করি। আমি তাদেরকে ছোট করতেছি না। এখন এতে যদি তারা বলে যে না, ভোট হইলে আমরা এখানে 100% ভোট পাবো, আমি তাদেরকে সেলিউট দিন, বাবারা 100% ভোট পায়। আমি ছেলেদের কথার কোনো উত্তর দিতে চাই না। তারা খুব স্পেসিফিক বলছে যে বিএনপি যে এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, নির্বাচন ডিক্লেয়ার করলে তো তাদের নিজেদের মধ্যে খুনাখুনি শুরু হবে। ইতিমধ্যে তাদের অনেকে নিজেদের মধ্যে অন্তকন্দর লোক মারা গেছে, সামাল দিবে কিভাবে? দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, আইন শৃঙ্খলা, পুলিশ এখনো দাঁড়াতে পারছে না। পুলিশ যদি দাঁড়াতে না পারে তাহলে কিভাবে একটা নির্বাচন হবে? কারণ পুলিশ একটা বড় পার্ট। ক্ষমতাতে বিএনপি যে মারামারি কাটাকাটি করে ফেলতেছে, মরে যেতেছে গা, এতে তো তাদের জন্য লাভ। এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত ক্ষমতায় যায়নি, কিন্তু তাদের মানে অনেকের অভিযোগ, বা বিশেষ করে তাদের অভিযোগ যে, বা সরকারের অনেক ছাত্র উপদেষ্টা যারা আছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা, তারাও বলেন যে সারা দেশে
আগের দৃশ্যপট রয়েছে, হাত শুধু বদল হয়েছে, আওয়ামী লীগের হাত বদল হয়ে বিএনপির কাছে চাঁদাবাজি সব চলে গেছে, চাঁদাবাজি করছে এবং আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান বিএনপির নেতারা এখন সামাল দিচ্ছে। আপনি আসলে এটাকে কতটুকু যুক্তিযুক্ত মনে করেন? আমি আপনাকে একটা ফিলোসফিক্যাল কথা বলে যাই, এবং ইট উইল বি এস্টাবলিশড ইন বাংলাদেশ। জি, যদি না হয় আমি খুশি হব। জি, এই দেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছাত্রদেরকে ঢাল হিসাবে দাঁড়াইছে, ছাত্রদেরকে ঢাল রাখে যারা পিছনে আছে, কালো শক্তি, সবটাই কালো শক্তির খেলা। সেই কালো শক্তি মনে করতেছে আওয়ামী লীগ তো ভাগছে, দিল্লি পর্যন্ত গেছে, এরা তো আর না, এরা তো ফেস করবে না। ফেস করবে এখন আমাদের সামনে আছে, আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী, আমার কথা বাধা দিবেন না আপনি, জি, আমাদের ক্ষমতার একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো এখন বিএনপি। কাজে বিএনপিকে আগে যদি আমি এইরকম ধরনের কথা বলে যদি অপ্রিয় করতে না পারি, বিএনপিকে যদি মানুষের কাছে মানে ঘৃণিত করতে না পারি, হবে না। এবং সেই ঘৃণিত করার জন্য বিএনপিকে আক্রমণ করতে হইলে কি করতে হবে? বিএনপিকে নিঃশ্বাস করতে হলে প্রথমে ঢাকা শহর দখল করতে হবে। আর সেই ঢাকা শহর দখল করার জন্য কার উপরে আক্রমণ করতে হবে? বিএনপির অলরেডি আক্রমণ শুরু হয়েছে সেই লোকটার উপরে। আমি তাকে পছন্দ করি কিনা বড় কথা না, সেই লোকটা স্থায়ী কমিটির মেম্বার, তার উপরে কিন্তু বিশ্রী আক্রমণ শুরু হয়েছে। কারণ ওই যে স্বাধীনতা বিরোধী শক্তি ঢাকা শহর দখল করতে চায়, তারা কেউ আইছে চিটাং থেকে, হাটহাজারী, কেউ পঞ্চগড়, কেউ আইছে মুরাদনগর থেকে, কিন্তু ঢাকা শহর দখল করতে হইলে এই লোকটাকে পিছনে ফালতে হবে। সেই লোকটা হলো স্থায়ী কমিটির শুধু মির্জা আব্বাস। এবং 2 দিন পরে ইশরাক নামক একটা ছেলের উপরে আক্রমণ হবে, আঘাত হবে। সেটা আর লাঠির আঘাত বা রামদাও আঘাত না, রাজনৈতিক আঘাত। ওই যে দূর থেকে বলে সারা বিশ্বব্যাপী যে মহামানবরা যে যাদের বিরুদ্ধে বলে, ইশরাকের উপর আক্রমণ হবে। কারণ সে হইল সাদেক হোসেন কুকার ছেলে, তারও ঢাকা শহরে অবস্থান আছে। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এই অবস্থানটা তারা এই কারণে বিএনপিকে হটাইলে পরেই স্বাধীনতা বিরোধী শক্তি 54 বছর আগে যে কারণে পরাজিত হয়েছিল, সেই কারণের প্রতিশোধ তারা নিতে চায়। ছাত্রদেরকে এখন ঢাল হিসাবে ব্যবহার করছে। যে ছাত্ররা স্বাধীনতা সংগ্রামে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তারা একদিন বুঝবে। আর তারা যদি বিশ্বাস না করে, তাহলে তো তারা তাদের সাথেই আছে।